ফৌজদারি কার্যবিধি 1898 সালের একটা পদ্ধতিগত আইন। এর ধারা আছে 1 থেকে 565 আমাদের পড়া লাগবে 150। আর স্যার এবি যারা এটিএসে আছেন তারা 100। ইনশাল্লাহ তার ভিতরেই কমন পড়বে। আর এর তফসিল হলো 5টা। এর তফসিল 5টা, অধ্যায় হলো 46টে। এখন আমি আলোচনা করবো হলে 221 চার্জ সম্পর্কে। চার্জ গঠন, গলাটা বসে গেছে মনে হয়। এই চার্জটা কিরকম, বেশি কখনো সংক্ষেপে সংক্ষেপে বলতে বলতে চলে যাবো। চার্জ হচ্ছে চার্জ হচ্ছে মামলা। চার্জের অভিযোগের বিবরণ থাকে। চার্জ হচ্ছে অভিযোগের বিবরণ। এই যে এত সময় পরে আমরা মামলা হয়েছে 54 থেকে মামলা হয়েছে, ম্যাজিস্ট্রেট মামলা করছে, তারপরে অরেন সমন সাক্ষী তলব বহুত কিছু হয়ে গেছে। এই যে যা কিছু হয়েছে আদালতে হয়েছে কি ওই চার্জ গঠন করবে। চার্জটা কি জিনিস আমি আপনাদের মধ্যে, আসামি যে অপরাধে অভিযুক্ত তার বিবরণ, আসামি যে অপরাধে অভিযুক্ত হয় তার বিবরণ সংক্ষেপে ভালো করে গাইডের ভাষায়। যখন কোনো ব্যক্তির এই তদন্ত সম্পূর্ণ হয়ে যায়, আদালত অনুসন্ধান কার্যক্রম শেষ করে, তখন 221 চার্জ, 221 চার্জ তখন কি করে, তখন ওই যেদিন চার্জের জন্য আলাদা দিন থাকে, ওই আদালত ওই আসামিকে জিজ্ঞাসা করে আপনার নামে অমুক অভিযোগ দায়ের হয়েছে, আপনি এই করছেন, আপনাকে এই শাস্তির আওতায় আনা আছে, আপনি দোষী না নির্দোষ, সুন্দর করে জিজ্ঞেস করে। আপনার অপরাধেই, আপনার মামলার দ্বারাই আপনি এই করছেন, এই আপনার পুলিশ রিপোর্ট আসছে বা আমাদের অনুসন্ধান কার্যক্রম আসছে, তা আপনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা আছে, আসলে আপনি এই ঘটনা ঘটাইছেন, হ কি না বলেন। তখন ওই আসামি বলে আমি অপরাধ করি নাই। এই যখন বলে করি নাই, তখন শুরু হয় মামলার কার্যক্রম। সাক্ষী ডাকে, তারপরে সাক্ষী ডাকে, বাদী বেবাদী জিরা হয়, জিরা করে, জবানবন্দি নেয়, বিভিন্ন কার্যক্রম শুরু হয়। আর ম্যাজিস্ট্রেট বা আদালত যখন জিজ্ঞাসা করেছিল আপনার নামে এই অভিযোগ আছে, অভিযোগের নাম, ধারা এবং তার কি কি অভিযোগ হয়েছে, কয়টা নিয়ে তার অভিযোগ গঠন হয়েছে, এর বিস্তারিত বিবরণ করার পরে জিজ্ঞাসা করছে আপনি কি আসলে অপরাধ করছেন, হ কিনা বলেন। উনি বলছে হ। এই হ বলার সাথে সাথেই যদি বলে জি, তাহলে আর কোনো সমস্যা নাই, মামলার রায় তখনই দিয়ে দেবে। কিন্তু আজ পর্যন্ত মনে হয় কেউ বলে নাই যে আমি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছি। খালি চার্জটা হচ্ছে কি, তদন্ত বা অনুসন্ধান শেষ হওয়ার পরে আদালত জিজ্ঞাসা করে, আদালতের চার্জের দিন থাকে, দিন থেকে ওনারা জিজ্ঞাসা করছে আপনি অমুক, আপনি এই অপরাধে অভিযুক্ত হয়েছেন, আপনার নামে এই ধারায় অপরাধ বলে গণ্য করা হয়েছে, আপনি দোষী না নির্দোষ। সে যদি দোষ স্বীকার করে নেয়, তাহলে তার মামলা কি হয়, রায় নেমে যাবে, ওই সময় রায় দিয়ে দেবে। আর সে যদি মামলার ওই ওই যদি না স্বীকার করে, তখন তার পরবর্তী দিন পর্বে সাক্ষী ডাকে, সমন দেয়, অরেন পরোয়ানা, হুলিয়া, বিভিন্ন যে পদ্ধতি যেভাবে করা লাগে সেইভাবেই আদালত পরিচালিত হয়। এখন বইয়ের ভাষায় পড়ি, এটা হলো গাইডের ভাষা বললাম। এখন গাইডের ভাষা শেষ, এখন হলো বইয়ের ভাষা। বইয়ের ভাষার প্রথমে কি, আসামি যে অপরাধে অভিযুক্ত তার বিবরণ থাকবে। আসামি যে অপরাধে অভিযুক্ত তার বিবরণ, তিনি কি ধরনের অপরাধ করছেন। দণ্ডবিধি আইনি প্রত্যেক অপরাধ দেখবেন তফসিলের প্রথম কলামে তার অপরাধের বিবরণ লেখা থাকে, কোন অপরাধ তার বিস্তারিত বিবরণ তফসিলের প্রথম কলামে, প্রথমে ধারা থাকে, দ্বিতীয় কলামে তার বিবরণ থাকে। তাহলে কি বলছে, আসামি যে অপরাধ অভিযুক্ত তার বিবরণ থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আসামির নির্দিষ্ট নাম উল্লেখে যথেষ্ট আসামির নির্দিষ্ট নাম উল্লেখ থাকে, ওই ওই চার্জ গঠনের সময় আসামির নির্দিষ্ট নাম উল্লেখ থাকে। তাহলে কি থাকে, অপরাধের অভিযোগকারীর বিবরণ থাকে, চার্জে অভিযোগ যে অপরাধে অভিযোগ হয়েছে তার বিবরণ থাকে, চার্জে যে অপরাধের অভিযুক্ত হয়েছে তার বিবরণ থাকে। 2 নম্বরে কি থাকে, অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখ থাকে, অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখ এবং তার বিবরণ থাকে, কি কি অপরাধ করছেন, ওই যে অভিযোগ লেখে না, ওই রকম একটা বিবরণ করে ওই ম্যাজিস্ট্রেট সার সংক্ষেপ বলে। যারা কোর্টে চাকরি করছেন, এই যে আমাদের আফরোজা স্যার আছে, এরা ভালো জানে, আরো যারা করছেন ওইরকম তার বিবরণ থাকে। এরপরে 3, 221 যে আইন দ্বারা অপরাধটি সৃষ্টি হয়েছে, যে আইন দ্বারা, কোন আইনের অপরাধ, নারী শিশু, মাদক,
সাইবার দণ্ডবিধি, তাহলে যে আইন দ্বারা অপরাধ সৃষ্টি হয়েছে, যে আইন দ্বারা অপরাধ সৃষ্টি হয়েছে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সুস্পষ্ট হয়ে বুঝিতে পারে যে 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 আইনের দ্বারা যে আইনে তার অপরাধ হয়েছে, মাদক হোক, সাইবার হোক, তারপরে দণ্ডবিধির হোক, তা সুস্পষ্ট করে ওই বাদীকে বুঝিয়ে দেওয়া হয়। ওই বাদীকে বুঝিয়ে দেয়, কিন্তু মনে হয় প্রশ্ন আসে না, তা একটু এমসিকিউ আসতে পারে। এমসিকিউ, আমি এমসিকিউর কথাগুলো আপনাদের বলছি। তারপরে হচ্ছে লেগে পঞ্চম হচ্ছে গিয়ে সার্চ দ্বারা কি বোঝায়। সার্চ দ্বারা কি বোঝায়? অপরাধ সংগঠিত হওয়ার জন্য আইনগত যেই সমস্ত শর্ত রয়েছে তা পূর্ণ করা হয়েছে। তাহলে কি বলছে, সার্চ দ্বারা কি বোঝায়? সার্চ দ্বারা বোঝা যাচ্ছে অপরাধ সংগঠনের জন্য আইনগত যে সমস্ত শর্ত তাহা রহিয়াছে তা সম্পূর্ণ পূর্ণ হয়, তাহা পূর্ণ করা হইয়াছে। মানে তার যে অভিযোগ হয়েছিল, কি কি হয়েছিল, তদন্ত অনুসন্ধান করার পরে তা পূরণ করা হয়। সংক্ষেপে শোনেন, চার্জের ভাষা কি হবে? ওই যে আদালতে যে চার্জ গঠন করছে, ওই চার্জ ওই কি ভাষায় বলবে? ওই ভাষাটা হচ্ছে লেগে ইংরেজি ভাষা বা আদালতের ভাষায় লিখিত হবে। তাহলে চার্জের ভাষা কি? ইংরেজি বা আদালতের ভাষা। আদালতের ভাষা বলতে সাধারণত মাতৃভাষায় বোঝায় মনে হয়। তো যাক, জানি না আদালতের ভাষা। এমসিকিউ কি? এমসি চার্জে কোন ধরনের ভাষা উল্লেখ করে? বাংলা, হিন্দি, ইংলিশ, কোনোটি না। তখন আপনারা লিখবেন ইংলিশ। আবার যদি বাংলা এবং আদালতের ভাষা থাকে তখন আদালতের ভাষা। তারপরে কি থাকে? 7, পূর্বে দণ্ডিত অপরাধের বিবরণ। পূর্বে যে তিনি দণ্ড ভোগ করছে, পূর্বে কি ধরনের দণ্ড করছে, কতদিন খাটছে, কতদিন তার মাপ হয়েছে, এর বিবরণ থাকে। তাহলে পরবর্তী মামলা যাতে রায় দেওয়ার সময় আদালত সুবিধা পায়। তাহলে চার্জ অপরাধের বিবরণ থাকবে। চার্জ কি জিনিস? চার্জ অনুসন্ধান তদন্ত করার পরে আদালত যখন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যায় এবং তাকে অভিযোগের বিবরণ, তিনি কোন ধারায়, কোন অপরাধে অভিযোগ, কোন আইনের অভিযোগ, তার নাম বিবরণ উল্লেখ করে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার বিরুদ্ধে এই ধারা অপরাধ করছেন, এই অপরাধ, আনিত অভিযোগ, আপনি দোষী না নির্দোষ? আদালতে যখন উনি বলে দোষী কথা বললে আদালত তার রায় দিয়ে দেবে। আর যদি উনি বলে উনি নির্দোষ, আসামি যদি বলে নির্দোষ, সেক্ষেত্রে আবার নতুন করে সাক্ষী রাখা হবে, সমন দেবে, ওয়ারেন্ট দেবে, যাই করে আদালত জবানবন্দি যেটা সওয়াল জবাব চলতে থাকে, তা হচ্ছে দীর্ঘ প্রক্রিয়া। তা কখনোই আসামি তা স্বীকার করে না যে আমি অপরাধ করছি। আমরা ওই দীর্ঘ প্রক্রিয়া শুধু চার্জের সময় সে বলে আমার কোনো অপরাধ নাই, আমি নির্দোষ। তাহলে আবার আরেকবার বলি, 221 হচ্ছে এগুলো চার্জ। চার্জে অপরাধের বিবরণ থাকবে। চার্জে কার বিবরণ থাকবে? অপরাধ। এই অপরাধ দেখবেন ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 1-2 নম্বর কলামে প্রত্যেকটা দণ্ডবিধির সংজ্ঞার অপরাধ আছে, ওই সেই বিবরণগুলো থাকে। অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখ করা তার বিবরণ থাকে, অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখ করা তার বিবরণ থাকে। 2, 3, যে আইন দ্বারা অপরাধ সৃষ্টি হয়েছে, কোন আইন দ্বারা অপরাধ সৃষ্টি হয়েছে, দণ্ডবিধি, আসতে দণ্ডবিধি, নারী শিশু, তারপরে সাইবার, যে অপরাধে তার যে অপরাধের যে আইনে তার অপরাধ সৃষ্টি হয়েছিল সে আইনের কথা উল্লেখ থাকবে। 4 নাম্বার, যে যে ধারা অনুসারে তার যে যে ধারা অনুসারে অপরাধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চার্জে, তার সুস্পষ্ট সুস্পষ্ট বিবরণ থাকবে, তার সুস্পষ্ট বিবরণ থাকবে। 4, 5 খেয়াল করেন, 5 চার্জ দ্বারা কি বোঝায়? চার্জ দ্বারা কি বোঝায়? চার্জ দ্বারা কি বোঝায়? অপরাধ সংগঠনের জন্য আইনসঙ্গত যে সমস্ত শর্ত রয়েছে তা পূরণ করা হইয়াছে, তা পূরণ করা হইয়াছে। মানে আইনসঙ্গত অপরাধ সংগঠনের জন্য আইনসঙ্গত যে সমস্ত শর্ত ছিল সেইগুলো তা পূরণ করছে, এরকম বিবরণ থাকে। চার্জের ভাষা কিরকম হবে? চার্জের ভাষা হবে ইংরেজি অথবা আদালতের ভাষা। চার্জের ভাষা যদি আসে কি বাংলা হবে? তাহলে এমসিকিউ দেবেন না, ওরা এমসিকিউ বাংলাতে বলেন না, আদালতের ভাষা। তার পূর্ববর্তী দণ্ডের বিবরণ, পূর্ববর্তী কি ধরনের দণ্ড খাটছিল, যার নামে অভিযোগ করা হয়েছে, এই ব্যক্তি যদি পূর্বে কোনো অপরাধ করে থাকে, দণ্ড ভোগ করে থাকে, তাহলে তার বিবরণ ওই চার্জে থাকে। এটা আমাদের প্রশ্ন আসতে না পারে, এই সময় আসবেন কি কয় এমসিকিউ। এমসিকিউ গুলো তো আপনাদের বললামই। তারপরে চলে যাচ্ছে আর তো নাই 27 227 হচ্ছে লেগে কি 227
আদালত চার্জ পরিবর্তন করতে পারেন। আদালত চার্জ 227, আদালত চার্জ পরিবর্তন করতে পারেন। এই চার্জ কখন পরিবর্তন করতে পারেন? আদালত চার্জ পরিবর্তন করতে পারেন রায় ঘোষণার পূর্বেই, যে কোনো সময়। রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় আদালত রায় চার্জ পরিবর্তন করতে পারেন। তাহলে আদালত চার্জ পরিবর্তন করতে পারেন কখন? রায় ঘোষণার পূর্বে। আদালত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় অভিযোগ পরিবর্তন করতে পারেন, চার্জ পরিবর্তন করতে পারেন, সংক্ষেপে কই। এরপরে চলে যান হচ্ছে লেগে 200 কেমন নয় খালাস। এবার 245 হলো গিয়ে খালাস। 245 হলো খালাস, খেয়াল করবেন। 245 আমাদের সবই পড়া লাগবে না, কইছে না 150 দ্বারা। 150-র ভিতরে এগুলো আবার তো গুরুত্ব নেই, এমসিকিউ আসে পরবর্তী আলোচনায় যদি সময় পাই, আরো বেলা বেলা যারা এমসিকিউ ই স্যাররা আছে, এটিএসএ স্যাররা আছে, এবি স্যাররা আছে, আলাদা গ্রুপ করে, তাহলে ওনাদের কষ্ট হয়, যার কারণে আমি একটু কম করে বলি। খালাস হলে কিরকম? খালাস দেয় কখন আর নালিশ প্রত্যাহার, এর মধ্যে পার্থক্য আছে। খালাস কখন দেয় আর নালিশ কখন প্রত্যাহার হয়। খালাস হচ্ছে লেগে বাংলা করে বলবো, খালাস হলে যখন পুলিশ অফিসার তদন্ত করে যে চার্জশিট দেয় বা ওই অনুসন্ধান তদন্ত কার্যক্রম করার পরে যখন বিচার কার্যক্রম করে, বিচার কার্যক্রম করার সময় দেখে ওই ব্যক্তি কোনো দোষ করে নাই, নির্দোষ, তখন আদালত তাকে খালাস বা খালাস দিয়ে দেয়। খালাস যদি দিয়ে দেয় একবার, তাহলে উক্ত ব্যক্তিকে পুনরায় আর ওই অপরাধে বিচার করা যায় না, সহজ হিসাব, পেছানো যাবে না। তাহলে খালাসটা কি? যখন কোনো ব্যক্তি পুলিশ অফিসার কিরা খালাস হচ্ছে লেগে পুলিশ অফিসার যখন তদন্ত বা চার্জশিট বা তদন্তের পর তা শব্দ করেন না। তাহলে খালাস হচ্ছে লেগে কি? যখন আদালতে বিচার কার্যক্রম চলতেছে, চলার পরে যে আসামি যে অভিযোগ করছে তার সাক্ষী সমত প্রমাণে যখন তিনি নির্দোষ প্রমাণ হয়, তখন আদালত তাকে খালাস দেয়। খালাস দিলে কি হয়? উক্ত আসামির পুনরায় আর অপরাধে বিচার করা যায় না। আর 248 হলো নালিশ প্রত্যাহার। নালিশ প্রত্যাহারটা কি? শোনেন, নালিশ প্রত্যাহার করলে কি? বাদী বা ফরিয়াদি, যিনি মামলার বাদী বা ফরিয়াদি মামলা করছে, করার পরে বাংলা হিসাব, মামলা করার পরে তাদের মধ্যে যখন মিউচুয়াল হয়, বাদী আসামির মধ্যে যখন মিউচুয়াল হয়, আদালতকে যখন অবগত করে, ওই মামলা যখন তুলে নিয়ে যায় বা তুলে নেওয়াকে সাধারণত ওই প্রত্যাহার বলে। এই প্রত্যাহার হলে মামলা শেষ হয় না, পুনরায় এই মামলা যখন চালু হয়, তখন আবার ওই আসামিকে এই অপরাধের জন্য বিচার করা যায়। তাহলে বইয়ের ভাষাটা কি? শোনেন, নালিশ প্রত্যাহার। কোন মোকদ্দমা চূড়ান্ত আদেশ হইবার পূর্বে ফরিয়াদি যদি ম্যাজিস্ট্রেটের সন্তুষ্ট বিধান করিতে পারেন যে তাদের নালিশ প্রত্যাহারের অনুমতি দেওয়ার জন্য পর্যাপ্ত কারণ রয়েছে, এই বাংলা করে করলাম, আর এখন হলো বইয়ের ভাষা, তাহলে ম্যাজিস্ট্রেট তাহাকে উহা প্রত্যাহারের অনুমতি দিবেন এবং অথবা আসামি খালাস দিবেন। আসামি যদি নালিশ নালিশ যদি প্রত্যাহার হয়, নালিশ প্রত্যাহার হলে ওই আসামিকে কি করে? পুনরায় আবার মামলা চালু হলে বা পুনরায় যদি মামলা করে, তার বিচার করা যায়। আসামি খালাস হলে তার আর বিচার করা যায় না। 245 আর 248, তাহলে হলে পড়লাম হলে 221, 227, 245, 248। 221 কি বলছে? চার্জ গঠন। 221 চার্জ গঠন। 227 চার্জ পরিবর্তন করা যায়। চার্জ কখন পরিবর্তন করা যায়? চার্জ পরিবর্তন করা রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় আদালত চার্জ পরিবর্তন করতে পারে। আর তারপরে কি? খালাস। যদি অপরাধ যদি নির্দোষ প্রমাণ হয়, তাহলে আসামিকে আদালত খালাস দেয়। আর যদি নালিশ প্রত্যাহার কখন করে? যদি বাদী বা ফরিয়াদি তার মামলা করার পরে তার ভুল বোঝে বা তাদের মধ্যে সমাধান হয়ে যায়, তখন ম্যাজিস্ট্রেটকে যদি সন্তুষ্ট অর্জন করতে পারে, ম্যাজিস্ট্রেট কি করে? ওই মামলা তাকে প্রত্যাহার করে নেয়। এরপরে চলে যাবো হচ্ছে কত দেখে নিই, এরপরে আর নাই। এরপরে চলে গেলাম 337, 337, 338 রাজসাক্ষী, 337, 338 রাজসাক্ষী। অধ্যায় 24 100 বার প্রশ্ন হবে না, 1000 বার প্রশ্ন হবে না, এনে খেয়াল করবেন, হেলেই পড়া। আর অত সময় যা পড়লাম ওটা হলো এমসিকিউ। তাহলে অধ্যায় 24 অনুসন্ধান এবং বিচার সম্পর্কিত সাধারণ বিধান।
অনুসন্ধান ও বিচার সম্পর্কিত সাধারণ বিধান। অধ্যায় হলো 24, অধ্যায় 24 অনুসন্ধান এবং বিচার সম্পর্কিত সাধারণ বিধান। 337, 337 আর 38 আমরা কি লিখি? রাজসাক্ষীর সংজ্ঞা। রাজসাক্ষীর সংজ্ঞার আগে মূল রাজসাক্ষী পড়ে নেই। অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব। আমরা অনেক সময় দেখুন বলে যে আমি রাজসাক্ষী হবে, বোঝে না সোজে না বলে বলছে রাজসাক্ষী। এই রাজসাক্ষী কোনো ব্যক্তি বিশেষ নয়, অপরাধের সাথে জড়িত, ঘটনার সাথে জড়িত, হয় মূল আসামি ব্যতীত সহযোগী, প্রত্যক্ষ সহযোগী আসামি, এরকম ব্যক্তিকে বোঝায়। মূল আসামি ব্যতীত তার সহযোগী আসামি যারা অপরাধ সংগঠন করে, এরকম এগুলো গাইডের ভাষা। আর বইয়ের ভাষাটা করছি অপরাধের সহযোগী ক্ষমার প্রস্তাব। অপরাধের সহযোগী ক্ষমার প্রস্তাব রাজসাক্ষী। এই রাজসাক্ষী কিভাবে হবে? দায়রা আদালতে বিচারযোগ্য হতে হবে। দায়রা আদালতে বিচারযোগ্য, নর্মাল আদালতে না, দায়রা আদালতে বিচারযোগ্য, যার শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, যা দণ্ডবিধি আইনের 221 রাষ্ট্রদ্রোহ, 221 রাষ্ট্রদ্রোহ, 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এছাড়া দণ্ডবিধি আইনের 216 তস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা, 359 অপহরণ, 359 অপহরণ, 401 মনে হয় চোরদের দলভুক্ত না ডাকাতদের দলভুক্ত, এটা মিসিং আছে। তারপরে 335 অনিষ্ট এলাকায় অনিষ্ট সাধন করা, 447 অনধিকার গৃহে প্রবেশ, এই জাতীয় অপরাধ মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে কি বলছে? দায়রা আদালতে বিচারযোগ্য 10 বছরের কারাদণ্ড। কোন আদালতে বিচার করা যায় রাজসাক্ষী? দায়রা আদালতে বিচার। দায়রা আদালতে বিচারযোগ্য অপরাধ, দায়রা আদালতে বিচারযোগ্য অপরাধ, যার শাস্তি 10 বছরের কারাদণ্ড, যার শাস্তি 10 বছরের কারাদণ্ড। এছাড়াও দণ্ডবিধি আইনের 221 ভুল করেছি, 221 হচ্ছে লেগে আসামি, ভুল করেছি, 221 হচ্ছে লেগে ওই সরকারি কর্মচারী গ্রেপ্তার করার যোগ্য ব্যক্তিকেও যদি গ্রেপ্তার না করে সেই ক্ষেত্রে। তারপরে 235 435 হলো অনিষ্ট এলাকায়, অনিষ্ট এলাকায় যে সম্ভবত বিল্ডিং এ যে আগুন টাগুন করে, 236 35টা মনে নাই, 247 ক 447 ক হচ্ছে লেগে অপরাধে গৃহে প্রবেশ বা অনধিকার গৃহে প্রবেশ এলাকা। এখানে কি করে? অপরাধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ইনি যদি মহানগরের দায়িত্বে থাকে তাহলে উনি মহানগর ম্যাজিস্ট্রেট। আবার একটা ম্যাজিস্ট্রেট গল্প করে এই ধারা ছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, এই 3-4টে, দুইটি এই পাশে মহানগরের, দুইটি জেলার। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় জেলার, আর মহানগর ম্যাজিস্ট্রেট হয় মেট্রোপলিটন এলাকায়। তদন্ত অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে যখন পর্যাপ্ত অপরাধের সহিত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এই যে অপরাধের জন্য রাজসাক্ষী নিয়োগ করা হবে, সে অপরাধের সাথে উক্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, সেই সম্পর্কে গোপন তথ্যের অধিকারী। তাহলে কি ওই অপরাধ আসামি রাজসাক্ষী কি হতে হবে? তিনি প্রত্যক্ষ হতে হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই ঘটনার সাথে তিনি জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই ঘটনার সাথে জড়িত, সেই সম্পর্কে গোপন তথ্যের অধিকারী হতে হবে। কোন সম্পর্কে? যে অপরাধের মামলা চলতেছে ওই অপরাধের উনি গোপন তথ্যের অধিকারী। যেমন কিছুদিন আগে আমাদের অনেক পুলিশ অফিসাররাও রাজসাক্ষী আছে, তিনি ঘটনার সম্পর্কে জানেন, ওই তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষ, বা গোপন তথ্যের অধিকারী। কেউ কথা বলেন না, নয়েজ আসে। তারপরে কি বলছে? শর্তে অনুমতি, কোন ব্যক্তির সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে এই শর্তে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন যে তার জানা মতে অপরাধ সংগঠনের সমগ্র পরিস্থিতি এবং সংগঠনের বিষয়ে মূল অপরাধী বা সহযোগী অপরাধে জড়িত প্রত্যেক ব্যক্তি সম্পর্কে তার পূর্ণাঙ্গ এবং সত্য ঘটনা প্রকাশ করবেন। পড়া শেষ। এখানের বাংলা হলো কি? বাংলা হচ্ছে কি? দায়রা আদালতে বিচারযোগ্য, দায়রা আদালতে বিচারযোগ্য
10 বছরের শাস্তি, 10 বছরের শাস্তি, দণ্ডবিধানে 221, সরকারি কর্মচারী গ্রেপ্তার ব্যক্তিকে যদি গ্রেপ্তার না করে যা 7 বছরের শাস্তি, 216 ক, দস্যু বা ডাকাতিকে শাস্তি, দস্যু বা ডাকাতকে আশ্রয় দান, 359, 359, অপহরণ, মনুষ্য বা অপহরণের অধ্যায় 401, হয় চোর অথবা ডাকাতদের দলভুক্ত হওয়া, খেয়াল নাই, দেখি নাই তো। 435, অনিষ্ট সংক্রান্ত, 447-এর ক, অনধিকার গৃহপ্রবেশ সংক্রান্ত বিষয়ের অধ্যায়। এই অপরাধগুলো যখন করে, এই অপরাধ যে করেছে মূল আসামি বা ওই ঘটনার সময় প্রত্যক্ষ, পরোক্ষ বা গোপন তথ্যের অধিকারী এমন ব্যক্তি ওই ঘটনা সম্পর্কে যদি তিনি বিবরণ দেয়, সত্য কথা বলে এবং তাকে যা ক্ষমার প্রস্তাব করা হয়, তিনি রাজসাক্ষী হিসাবে গণ্য হয়। এই চলে গেল রাজসাক্ষীর প্রথম পাঠ। বেশি কব না, রাজসাক্ষী নিয়ে বেশি কব না, এরপরে আইটুকুই, এর পরের বারে কব না, আমি ভালো করে দেখি নাই। 138, ক্ষমার প্রস্তাব দিবার নির্দেশ দানের ক্ষমতা, ক্ষমার প্রস্তাব, এই ক্ষমা কে করতে পারবেন? 338 খেয়াল করেন, 338, ক্ষমার প্রস্তাব দিবার নির্দেশ দানের ক্ষমতা, এই ক্ষমার প্রস্তাব দানের নির্দেশ কে কাকে দিতে পারবেন? এই রাজসাক্ষী। রাজসাক্ষী কিন্তু মূল আসামি না, সহযোগী আসামি। উনি প্রত্যক্ষ বা পরোক্ষ, উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনা দেখছেন বা এই ঘটনা সম্পর্কে জানে, তিনি যে বিবৃতি দেবেন সেই ব্যক্তি। তাকে ক্ষমার প্রস্তাব কে দেবেন? এই ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দেবার নির্দেশ দেওয়ার ক্ষমতা, এটাকে ক্ষমা কে করবেন? রায় দেওয়ার পূর্বেই, যে কোনো সময় রায় দেওয়ার পূর্বে, মনে করবেন যাকে ক্ষমা করবে, রায় দেওয়ার পূর্বে আদালত যে কোনো সময় আদালত মামলার বিচার হইতে, সেই আদালত বিচারকালে সংশ্লিষ্ট অপরাধের সহিত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সেই সম্পর্কে গোপন তথ্যের অধিকারী বলিয়া অনুমতি কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে তাকে এই সম্পর্কে ক্ষমা মঞ্জুর করতে পারেন। এই ক্ষমা মঞ্জুর কিরা করবেন? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট করতে পারে। তাহলে কি বললাম? ক্ষমার প্রস্তাব দিতে পারবে কিনা? ক্ষমার প্রস্তাব দিতে পারবে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আর একটা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। এই দুইজন এই ক্ষমার প্রস্তাব দেবে। তাহলে প্রথম, অপরাধের সহযোগী ক্ষমার প্রস্তাব, এটা হলো কি ধরনের অপরাধ? দায়রা আদালতে বিচারযোগ্য, দায়রা আদালতে বিচার করবে এবং যার শাস্তি 10 বছর, শাস্তি 7 বছর। এখানে কয়টা ধারা বলছে? 221, 221, 216 ক, 359, 401, 435, 447 ক। এই ব্যক্তিরা কিরা? যিনি অপরাধের সহযোগী, অপরাধের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন, উক্ত ব্যক্তি এই ঘটনা সম্পর্কে যদি আদালতে সত্য বিবরণ দেন, এই সত্য বিবরণটা কিরকম হবে? উনি খালি নিজেকে নির্দোষ রেখে অপরকে দোষারোপ করে যাবে এরকম না, ঘটনা প্রকৃতি কি ঘটছিল, ঘটনা কিরকম ছিল, তাতে যদি উনার অবস্থান কিরকম ছিল সেই জাতীয় বিবরণ দেবেন উনি। উনি নিজেকে নির্দোষ দিয়ে যদি বিবরণ দেয়, তাহলে মিথ্যা হয়, তারও শাস্তির ব্যবস্থা আছে, বিচারের ব্যবস্থা আছে, সামনে গেলেই পাবানে। তাহলে এই ক্ষমার প্রস্তাব কিরা করবে? এই যে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেয়, প্রস্তাব কিরা দেয়? ওই আসামি করতে পারে যে আমি রাজসাক্ষী হব, আবেদন করতে পারে। আর ক্ষমার প্রস্তাব কিরা দেবে? চিফ মেট্রোপলিটন, ক্ষমার প্রস্তাব দেবে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে কি চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চারটে নাম কইছি, ব্যক্তি কিন্তু একজন, একই মানের দুইজন, একজন হলো মহানগর এলাকায়, একজন মহানগরের বাইরে। তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট। এই একই জাতীয় জিনিস, একজনের নামেই দুই দুই প্রকার। তাহলে এরা ক্ষমার প্রস্তাব করে, এরা ক্ষমার প্রস্তাব করলে, এখন আসেন যাকে ক্ষমার প্রস্তাব 139 কি বলছে? যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার। তাহলে প্রথমে কি রাজসাক্ষী নিয়োগ করছে, রাজসাক্ষী কে আবেদন করছে, কিভাবে ওই সম্পর্কে তিনি সত্য বিবরণ দেবেন, তাতে তিনি নিজের দোষ, অপরাধের ঘটনার সত্য কথা বলবেন, এই শর্তে রাজি হওয়ার পরে তারপর আদালত কি করছে? এই ক্ষমার প্রস্তাব দেওয়ার দুইজন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 138 চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট, তাকে কি করছে?
মানে ক্ষমা করার শর্তে তাকে এই রাজসাক্ষী হওয়ার প্রস্তাবে মানিয়ে নেছে। এখন উনি কি করছে, মানার পরে ৩৩৯, যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার। তাহলে ক্ষমার প্রস্তাব করার পরে কেন তার বিচার করা হবে? এই যে রাজসাক্ষী, এই রাজসাক্ষী যে বাংলা করি আগে, এই রাজসাক্ষী যখন এই বিবরণগুলো দিচ্ছে বা বিবরণগুলো বলছে, তা সঠিক ছিল না, তা মিথ্যা, তখন পাবলিক প্রসিকিউটর বা সরকারি পক্ষের উকিল বা রাষ্ট্রপক্ষের কৌশলী তার বিরোধিতা করে। বিরোধিতা করার কারণে উনি অসত্য কথা বা মিথ্যা কথা বলছে, তার বিচার করার দরকার। তারপরে এখানে মূল বই পড়ি এই জাতীয় কথাই, যে তিনি সত্য কথা বলে না, তাই পাবলিক প্রসিকিউটর তার বিরোধিতা করে। বিরোধিতা করলে তখন তার বিচার করা যায়। তাহলে কি প্রথমে তার রাজসাক্ষী তিনি প্রস্তাব দিছিলেন, রাজি হয়েছিলেন, ক্ষমার প্রস্তাব করছে, নিঃশর্তে ক্ষমা করে দেবে, কিন্তু উনি এই এই আদালতে যে শর্তগুলো ভায়োলেট করছে, আসেন কি কি ভায়োলেট করছে শুনে দেখি। ১৩৯, যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার। তার বিচার কিভাবে কি জন্য করা হবে? এই আইনের ৩৩৭, ৩৩৮, যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে সরকারি কৌশলে প্রত্যয়ন করেন, যে সরকারি কৌশলে প্রত্যয়ন করেছে যে মহামান্য আদালত এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অত্যাবশ্যক কোনো কিছু গোপন করেছে। তাহলে রাষ্ট্রপক্ষের কৌশলে কি বলছে, এই যে ব্যক্তি রাজসাক্ষী হয়েছে ইনি ইচ্ছাকৃত তথ্য গোপন করেছে। এটা কার কার দাবি? এই রাষ্ট্রপক্ষের কৌশলের দাবি। তারপরে কাছে মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেয়া, উনি কি করছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, উনি মিথ্যা সাক্ষ্য দিয়েছে, যে শর্ত ক্ষমা করা হয়েছে তা তিনি প্রতিপালন করেন নাই। এর হলো রাষ্ট্রপক্ষের কৌশলী তিনটে কথা বলছে। প্রথম কথা কি বলছে, ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে রাজসাক্ষী ইচ্ছাকৃতভাবে অত্যাবশ্যক কোনো কিছু গোপন করেছে, অত্যন্ত গোপনীয় কিছু উনি গোপন করেছে। মিথ্যা সাক্ষ্য দেয়া, উনি মিথ্যা সাক্ষ্য দিয়েছে, যে শর্ত তাকে ক্ষমা করা হয়েছিল তা তিনি পালন করেন নাই। এই কথাটা কিরা বলছে? রাষ্ট্রপক্ষের কৌশলী বলছে। সরকারি পক্ষের পিপি ইনি বলছে, বা সরকার যিনি প্রতিনিধি অ্যাডভোকেট নিয়োগ দিয়ে থাকেন উনি বলে। তখন কি বলছে, তখন এই যে এই যে রাজসাক্ষী, এই রাজসাক্ষী কিছু কথা বলছে, আমি আপনার ভিতর থেকে বাইর করে দিছি। খেয়াল করে, তখন যে অপরাধ প্রসঙ্গে উক্ত ব্যক্তিকে ক্ষমা মঞ্জুর করা হয়েছে সে অপরাধের জন্য অথবা যে বিষয় সম্পর্কে সে যে অপরাধের দোষী বলিয়া প্রতিমান হয় সে অপরাধের জন্য তাকে বিচার করা যাবে। তাহলে যে অপরাধের জন্য কি বললাম, আবার তাহলে বলি, যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে, রিভিশন করা নেওয়া, যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তাকে বিচার করা যায়। বিচার করা যাবে কি ১৩৭, ১৩৮, উনি রাজসাক্ষী হতে চাইছে, ১৩৭ তাকে ক্ষমা করছে, কিন্তু ক্ষমা করার পরে উনি আদালতে যে বিবৃতি দিয়েছেন, ইচ্ছাকৃত অত্যাবশ্যক কোনো কিছু গোপন করে, ইচ্ছাকৃত কোনো কিছু গোপন করছে, তিনি মিথ্যা দেশে যে শর্তে ক্ষমা মঞ্জুর করা হয়েছে তিনি তা প্রতিপালন করেন নাই। তখন শেষ অপরাধ প্রসঙ্গে উক্ত ব্যক্তিকে ক্ষমা মঞ্জুর করা হয়েছিল, যে প্রসঙ্গে যে শর্ত ওনাকে ক্ষমা মঞ্জুর করা হয়েছিল হয়েছিল সে সে অপরাধের জন্য অথবা সেই বিষয় সম্পর্কে আদালতের দোষী বলিয়া পরিবর্তে প্রতীয়মান হয় এবং সে অপরাধের জন্য তাকে বিচার করা যাবে। তাহলে যে শর্তে যে উনাকে ক্ষমা মঞ্জুর করা হয়েছিল উনি কি করছে, গোপন করছে, মিথ্যা বলছে, এবং এবং শর্ত যে শর্তে তাকে ক্ষমা করে তিনি শর্ত প্রতিপালন করে নাই, তখন তার বিচার করা হবে। আছে না সাক্ষী করে। তবে শর্ত থাকে যে এইরূপ ব্যক্তি অন্যান্য আসামির সহিত এক্ষেত্রে বিচার করা যাবে না। এই ব্যক্তির যেমন বিচার করা হবে রাজসাক্ষী যে মিথ্যা ঘটনা করছে, তথ্য দেয় নাই, তাহলে তার বিচার করা হবে। বিচার করার সময় অন্য কোনো আসামির সাথে বিচার করা যাবে না। এর বিচার কার্যক্রম, ওই মামলা বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি কারাগারে থাকবেন। তিনি যদি জামিনে না থাকেন, তিনি যদি কারাগারে থাকেন, এই মামলা বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি কারাগারে থাকবেন। আর এই আসামি কি বলছে, বিচারে সে বলিবে যে আসামি বিচারকারে বলবেন যে সে যে শর্তে তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি তা প্রতিপালন করেছেন। তাহলে অ্যাডভোকেট বলছে কি, উনি মিথ্যা তথ্য দেছে, উনি তথ্য গোপন করছে, তারপর ইচ্ছাকৃতভাবে তিনি তা প্রতিপালন করেন নাই এবং তার বিচার করার দরকার। তার বিচার হবে কি অন্য আসামি থেকে আলাদা। এবং এই এই যে আসামি, এই যে রাজসাক্ষী, এবং রাজসাক্ষী আদালতে কথা বলছে, রাজসাক্ষী কিভাবে কথা বলছে, বিচারে যে বলিবে
যে শর্তে তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি তা পালন করে আছেন, মানে যে শর্তে তাকে ক্ষমা করা হয়েছিল সে শর্ত তিনি পালন করছে, উনি বিরোধিতা করছে। এরূপ ক্ষেত্রে শর্ত যে পালন করে নাই তা প্রমাণ করার দায়িত্ব সরকার পক্ষের উপর বর্তাবে। তাহলে এই যে উকিল যে বলতেছে ও পালন করে নাই, আর এই সরকারি পক্ষের যে রাজসাক্ষী আছে উনি বলছে আমি পালন করছি, এ প্রমাণের দায়ভার কার? সাক্ষ্য আইনের প্রমাণের দায়ভার যে দাবি করে তারই। এখানেও প্রমাণ যে উকিল যে বলছে এই প্রমাণের দায়ভার ওই উকিলের উপর বর্তাবে। তাহলে আবার বলি 137 রাজসাক্ষী ক্ষমার প্রস্তাব। এই রাজসাক্ষীটা কি দায়রা আদালতে বিচারযোগ্য, 10 বছরের সাজা, দায়রা আদালতে বিচারযোগ্য 10 বছরের সাজা, দণ্ডবিধি আইনের 221, 216 ক, 359, 401, 435, 447 ধারা অপরাধ মহানগর ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান তদন্ত পর্যায়ে বিচারের যে কোনো এক পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অপরাধের সাথে জড়িত তাকে রাজসাক্ষী নিয়োগ দেবেন, বা যিনি রাজসাক্ষী হওয়ার প্রস্তাব করবেন তিনি তার রাজসাক্ষী গ্রহণ করবে। এরপরে কি 338 এই ক্ষমার প্রস্তাব দেবে, ক্ষমার প্রস্তাব কেড়ে দেবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ক্ষমা তিনি পাওয়া গেলেন, ক্ষমা পাওয়ার পরে তো তার সত্য কথা বলার কথা ছিল। 339 যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তাহার বিচার। এই যাকে ক্ষমা করার প্রস্তাব করা হয়েছিল এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তি আদালতে যা ইচ্ছাকৃতভাবে অত্যাবশ্যক কোনো কিছু গোপন করেছে, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু গোপন করছে, এই দাবিটা কিনা করে? এই দাবিটা সরকার পক্ষের উকিল বা পাবলিক প্রসিকিউটর বা পিপি যারে বলা হয়, রাষ্ট্রপক্ষের কৌশলী, ইনি আদালতে বলতেছে মহামান্য আদালত, এই যে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী, এই রাজসাক্ষী তথ্য গোপন করছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তাকে যে শর্ত ক্ষমা করা হয়েছিল সেই শর্ত উনি প্রতিপালন করে নাই, অতএব তার বিচার করার প্রয়োজন, তার বিচার করার দরকার। এই বিচার যদি আদালত করে তাহলে তার আলাদাভাবে করতে হবে, অন্যান্য অপরাধের সাথে তার বিচার করা যাবে না। এখন এই আসামি বলতেছে, আসামির তো কথা বলার সুযোগ আছে রাজসাক্ষী, রাজসাক্ষী তখন বলে রাজসাক্ষী তখন বলে আমি সবকিছু সঠিক বলছি, বিচার এসে বলিবে যে যে শর্তে তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছিল, ওই রাজসাক্ষী বলতেছে যে শর্তে আমাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছিল আমি তা প্রতিপালন করেছি, আমি তা প্রতিপালন করেছি। এখন এই যে ও পাবলিক প্রসিকিউটর এক কথা বলছে আর রাজসাক্ষী এক কথা বলছে, এই কথাটা প্রমাণের দায় সম্পূর্ণই ওই পাবলিক প্রসিকিউটর বা সরকারি পক্ষের উকিলের উপর বর্তাবে। এই কলাম 139(1) এবং 139(2) ক্ষমার প্রস্তাব গ্রহণকারী কোনো ব্যক্তির বিবৃতি বিচারে তাহার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে দেওয়া হইবে। তাহলে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী কোনো ব্যক্তির বিবৃতি, উনি যে বিবৃতি দিল বিচারে তাহার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। ওই যে উনি যে বিবৃতি দিছিল ওই বিবৃতি বা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। 3 নম্বর হাইকোর্ট বিভাগের অনুমতি ব্যতীত 339(3) 339(3) হাইকোর্ট বিভাগের অনুমতি ব্যতীত এইরূপ কোন বিবৃতি সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে নালিশ গ্রহণ করা যাইবে না, হাইকোর্ট বিভাগের অনুমতি ব্যতীত। এখানে কার অনুমতি ব্যতীত? হাইকোর্ট বিভাগের অনুমতিতে ব্যতীত বিবৃতি সম্পর্কে মিথ্যা সাক্ষ্য, উনি যে বিবৃতিতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এই বিরুদ্ধে যে মামলা দায়ের বা অভিযোগ করা হবে এটা হাইকোর্টের অনুমতি না নিলে করা যাবে না। খালি তো সাক্ষী পড়িয়ে গেছি, রাজসাক্ষীর কত ঘটনা ভিতরে, রাজসাক্ষী যে অপরাধের সহযোগী, এর সংজ্ঞাটা কেমন করি আমরা? সংজ্ঞাটা বলি রাজসাক্ষী হচ্ছে 337 338 যে অপরাধ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড 10 বছরের নিম্ন শাস্তি নয়, দণ্ডবিধি আইনের 221 216 ক, তারপরে আছে 359 401 435 447 যিনি ঘটনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এই ঘটনা সম্পর্কে তিনি সত্য বিবরণ দেওয়ার জন্য রাজি হন, আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব করেন তাকে রাজসাক্ষী বলে। এইরকম করে তো সংজ্ঞা লেখে, তাই না? কিন্তু আসলে এর ভিতরে অনেক কিছু বললাম, আরো সুন্দর করে বুঝাতে পারতাম যদি সময় পেতাম, আমি আধা ঘন্টা দেখতে পারতাম। যাক, তারপরে চলে যাই 339 ক, 339 ক ক্লাস 34 মাসে 339 আলস্য 339 ক প্রস্তাব গ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে বিচারের পদ্ধতি, প্রস্তাব গ্রহণকারী ব্যক্তির বিচারের পদ্ধতি। এই কার বিচারের পদ্ধতি? এইখানে বিচারের পদ্ধতি রাজসাক্ষীর বিচারের পদ্ধতি।
অন্য কোনো বিচারের পদ্ধতি না। 339 কথা বলছে এই এই ফৌজদারি কার্যবিধিতে 339 রাজসাক্ষী ওই যে মিথ্যা কথা বলছে ভাই, অন্যায় করছে, সে সত্য বিবরণ দেয় নাই, তার বিচার, তার বিচারের পদ্ধতির কথা বলছে। যদি বলে রাজসাক্ষী বিচারের পদ্ধতি আলোচনা করেন, রাজসাক্ষী বিচার কিভাবে করা হয়, তখন 339 ক দিয়ে লিখবেন। এই 39 ক হচ্ছে রাজসাক্ষী বিচারের পদ্ধতি কিভাবে আছে। আসামির চার্জ পড়িয়া বুঝাইয়া ও শুনাইয়া দেওয়ার পূর্বেই, এটা আমি ভালো করে বুঝি নাই, আজ বাদ, তাহলে আজ এই পর্যন্তই। কালকে থেকে কাল হলে আবার 337, 38, 39, 40, 41, 42 এই 42 পর্যন্ত একবার আবার বলবো। আপাতত আমি রিভিশন করা হয় নাই।